আমি তান্ত্রিক কবিরাজ, যা কেউ সারাতে পারবে না তা আমি সারাবো। বলেন কি? এই জন্যেই তো আমার পসার, শুধু ঝাড়ানো কাড়ানো। ঝাড়িয়ে রোগ সারিয়েছেন? বাবা! আরে এ পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি। বটে? ভূত মানো। এই রে, ঝাড়ফুঁড় থেকে এবার ভূতে এসে পৌঁছলো। এমন সময় দেখলুম ঘোমটা পরা একটা বউ হনন করে মাঠের দিক থেকে এসে জমিদার বাড়ি ঢুকছে। কোথায় চলছেন মশাই? এই যাচ্ছিস অনেকপুর রোগী দেখতে ভায়া। সেখানে আপনার রুগী আছে বুঝি? সব জায়গায় কলকাতায় মাসে দুবার যাত্রী হয়। আমি চললুম, অনেক দেরি হয়ে গেল আজ। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছর খানেক আগে এসেছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ টবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। এতই যদি পসার, তবে এমন অবস্থা কেন কে জানে। ও কবিরাজ মশাই, শুনুন শুনুন, কোথায় চললেন? বৃষ্টি আসছে যে, এদিকে আসুন, বসে যান। একটু রানাঘাট যেতাম ভায়া, রোগী ছিল। এদিকে আসুন, বসে যান। তা রুগীটাকে? একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তার জবাব দিয়েছে, 3 বার 100 করতে গিয়েলো। আমি বলেছি ওসব 100 আমার সঙ্গে লাগবা না, আমার মুখই 100। বলি নিজের এত গুণ, তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে? একটু চাটা খান দাদা। তা খাওয়াও ভাই, বৃষ্টি এলো, একটু বসেই যাই। আপনার পসার তাহলে বেশ বেড়েছে। বাড়বে কি ভায়া, বরাবরই আছে। আমি তান্ত্রিক কবিরাজ, যা কেউ সারাতে পারবে না তা আমি সারাবো। বলেন কি? এই জন্যেই তো আমার পসার, শুধু ঝাড়ানো কাড়ানো। ঝাড়িয়ে রোগ সারিয়েছেন? বাবা! আরে এ পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি। বটে? তোমরা ইংরেজি লেখাপড়া জানো কি না, সমস্তটাই অবিশ্বাস করো জানি। ভূত মানো। এই রে, ঝাড়ফুঁড় থেকে এবার ভূতে এসে পৌঁছলো। কাশী কবিরাজ অনেক কিছু জানেন দেখছি। আগে যদি বলি মানি না? তা তো বলবাই, ইংরেজি পড়াতে তোমাদের ইহকাল গিয়েছে, পরকালও গিয়েছে। রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। তাহলে একটা গল্প বলি শোনো, আমার নিজের চোখে দেখা। আমার অনেক দূর দূর থেকে ডাক আসে। আজ থেকে বছর 10 আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্যও ডাক আসে। এই আগে আগে কখনো সেখানে গিয়েছিলেন নাকি আপনি? না। নাম জানতেন? হ্যাঁ, তা তো জানতামই। আমাদের ওদেশের হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। যখন গিয়েছিলেন তখন
বেলা কত ছিল? সন্ধ্যের কিছু আগে। সেকেলে নাম করা জমিদার, মস্ত বড় দেউড়ি, 2-3 তলা মহড়া বাড়ি, দেউড়ির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ, দোল মঞ্চ, তবে সবই ভগ্ন প্রায়। পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট, অসত্যের গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়োয় ফাটলে বন্য শালিকের গর্ত, কাঠবিড়ালির বাসা, সামনে বড় একটা আধমাজার দিঘি, পানায় ভর্তি। সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়িটা দেখে আমার আমার মনে কেমন একটা হলো। কি হলো? সে তোমারে বলতে পারিনি ভায়া। ভয়ও না, আবার আনন্দও না। কেমন যেন মনে হলো এ বড্ড অপায়া বাড়ি, এ ভিটেতে পা না দেওয়াই ভালো। তুমিও সব বুঝবে না ভায়া, কিন্তু আমার অমনই হয়েছিল। এর আগে অন্য কোথাও এমন হয়েছে? আরো 2-1 বার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি, শোনো না। তারপর আমি সেখানে গিয়ে রোগী দেখলাম। 10 বছরের বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা। আমি গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালাম। রোগী কিঞ্চিত সুস্থ হয়ে উঠল। তারপর অনেক রাত্রে আমি খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখলুম সেখানে আমার জন্য শয্যা প্রস্তুত। উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গেলাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা অতি পরিপাটি। বড় লোকের বাড়ি বলে কথা। হ্যাঁ, হাজার হোক বনেদি ঘর তো, যতই অবস্থা খারাপ হোক পুরনো চাল চলন যাবে কোথায়। তারপর আমার রাতে ঘুম আসছিল না। নতুন জায়গা, তার উপর মনে একটা কিন্তু তো আছেই। এই জন্যই আমি বসে দেখছিলাম জানালা দিয়ে বাইরের দৃশ্যটা। চাঁদের আলোয় আরো অন্যরকম লাগছিল। এমন সময় দেখলুম ঘোমটা পরা একটা বউ হনন করে মাঠের দিক থেকে এসে জমিদার বাড়ি ঢুকছে। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, এত রাতে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে? চাঁদের আলোয় যতটুকু দেখেছি ভদ্রলোকের ঘরে সুন্দরী বধূ বলেই মনে হলো। আমি এসেছি কবিরাজি করতে, অত শত খোঁজে আমার কি দরকার, যে যা ভালো বোঝে করুক। রাত তখন কত? রাত ওই 1টার কম নয়, বরং বেশিই হবে। আচ্ছা, যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয়টাই নেই? না মশাই, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত, তারপর কোদালে নদী। কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়। তার উপরে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাত পায়ের যতটুকু খোলা, ধবধবে ফর্সা, আজ জ্যোৎস্না রাত, আমি দিব্যি টের পাচ্ছি। মুখখানা অবশ্য ঘোমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না? না। আপনাকে টের পেয়েছিল? কোনো দিকে নাচে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। আমি গেলাস তুলে খানিকটা জল খেয়ে শুয়ে পড়লুম, কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। মিনিট খানেক পরে আমি হঠাৎ দেখলুম সেই বউটি আবার চলে যাচ্ছে। বিছানা ছেড়ে আমি তড়াক করে উঠে পড়লাম। বউটি ক্রমে দূরে মাঠের দিকে চলে গেল। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। মাঠের দিকে গেল একা? একদম একা, আর অত রাত। আপনি কি ভাবলেন? আমি কি আর ভাববো মশাই, একেবারে অবাক। এত রাতে সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা আমি কখনোই দেখিনি। 7-5 ভাবছি
এমন সময় বাড়ির মধ্যে একজন ছুটে এসে বললে, শিগগির আসুন, কবিরাজ মশাই, রোগী কেমন করছে? এত খারাপ হওয়ার কথা তো নয়। যা হোক, তখনকার মতো ব্যবস্থা করতে হলো। কিছুক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল, তখন আবার এসে শুয়ে পড়লুম। পরের দিন রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল। জমিদার বাবুর মন বেশ ভালো। প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন। তারপর আমার সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। আমাকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাওয়ার আমন্ত্রণও জানালেন। খাবার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো। মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। আমিও খুব খুশি। জমিদার বাবু বেশ প্রফুল্ল। সেই রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটলো জানো। এমন ধরনের ব্যাপার আমি কখনো কল্পনাও করতে পারিনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না। সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো। ঠিক সেই সময়ে দেখলুম সেই ঘুমটা পড়া বউটি। কি সাহস মেয়েটার, এত রাতে মাঠের মধ্যে দিয়ে আসতে ভয় করে না? তারপর মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট হবে। তারপর আমাকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি আমার ঘরে এসে ঢুকলো। আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার সামনে। ঘরে আলো টালো ছিল না নাকি? বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতি একটা হারিকেন জ্বলে। ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা খানিকটা তুলে আমার দিকে চাইলো। বেশ সুন্দরী মহিলা, দেখলে সম্ভ্রমের উদ্রেক হয়, অমনি চেহারা। এখানে থেকো না, চলে যাও এখান থেকে। আপনি কে মা? তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব? এই রোগী বাঁচাতে পারবে না। কাল সকালে তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। কি করে আপনি জানলেন রোগী বাঁচবে না? আমি ওর মা, ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে। সে কষ্ট আমি দেখতে পারছি না। আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাবই। তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না। আমি তখন ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারিনি। আপনি কোথায় থাকেন? মারা যাওয়ার পর আজ 4 বছর হলো। ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। ওকে আমি নিয়ে যাবই। তুমি কেন অপজস করবে? ঘরের চেয়ে ঘরে ফিরে যাও। আমার আমার সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে। সামনে যা ঘটছে তা 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 আমার কোনো ধারণাই নেই। তবুও আমি হাত জোর করে বললুম, মা, একটা কথা। আমি জমিদার বাবু, মানে আপনার স্বামীকে সব বলবো। তিনি ছেলেটিকে বড় ভালোবাসেন। ছেলেটিকে আপনি নিয়ে গেলে আর কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত। ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি? ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে? সব দিক বুঝুন। যে সব বলছি তাকে খুলে, যদি তিনি তার এই পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির উপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন ছেলেটি আপনি নিয়ে যাবেন না। আমি সে চেষ্টা করি মা। বলেই মূর্তিটি অদৃশ্য হলো না, কিন্তু ঘর থেকে বার হয়ে মাঠের দিকে চলে গেল। গিয়েই নিশীথ রাত্রির শুভ জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল। বলেন কি? হ্যাঁ মশাই। আচ্ছা,
এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়? দিব্যি মানুষের মতো, কোনো অস্বাভাবিকতা নেই কোথাও। কথাবার্তা বললাম, আমার কোনো ভয় হলো না। একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে আমাকে ডাকতে এলো। রোগীর অবস্থা খুব খারাপ, অথচ সমস্ত দিন এমন ভালো ছিল। তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে আমি জমিদার বাবুকে বললাম, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। বাইরে এসে সব কথা বললেন নাকি? হ্যাঁ, গোড়া থেকে সব বললাম। বিশ্বাস করলেন উনি? কেঁদে ফেললেন। আমি জানি, আমি এই অসুখের সময় একদিন ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তারপরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। আমি জানি ওর সৎ মা ওর উপর খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো। এই সংসারে আর আনবো না। আমার স্ত্রীকেও আমি শাসন করছি, আপনি তাকে জানাবেন। তারপর রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠল। ওর মাকে আর দেখেননি? আসেননি আপনার কাছে? না,